গণহত্যার ঘটনায় হাসিনা, কামাল, মামুনের বিরুদ্ধে তদন্ত শেষ। কাল ট্রাইব্যুনালে দাখিল হবে প্রতিবেদন। সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন, গেজেট প্রকাশ কাল। আওয়ামী লীগের বিচারে আইন সংশোধন করায় সরকারকে বিএনপির সাধুবাদ। জনমনে সন্দেহ সংশয় কাটাতে দ্রুত নির্বাচন দাবি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, আনুষ্ঠানিক বৈঠক কাল। আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে অনড় জুলাই আন্দোলনে আহতরা, শাহবাগপুরে অবস্থান। এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ দল ভারতের অরুণাচলে ভুটানের বিপক্ষে 3-0 গোলের জয়। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে প্রতিবেদন। গেল শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গেল 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। এর আগে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিতে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আলাদা বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালী করতে 5টি নির্দেশনা দেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় সন্ত্রাস বিরোধী আইন 2009-এ কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান না থাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। একই দিনে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে 5টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্যে অন্যতম হল সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা এবং দেশীয় সব বেসরকারি কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা দেয়া এবং বিদেশি বিশেষজ্ঞদের কাজে লাগানো। পরে এসব বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টদেরকে আনতে বলেছে। আর যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী আগের মতো অবৈধ সুবিধা নিতে না পারে তা মাথায় রেখে পুঁজিবাজার সংস্কার করা হবে বলেও জানান প্রেস সচিব। এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন, যে 3-4টা লোক যাতে বেনিফিট, বা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে বেনিফিটেড না। আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা বুলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
নতুন সংবিধান না হওয়া পর্যন্ত দেশ পরিচালনায় ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের উপর আলোচনা সভা আয়োজন করে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন। এই সময় নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সে সময় পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমি এই অন্তর্বর্তীকারী সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। বিচার বিভাগকে স্বাধীন না করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকের সুরক্ষার জন্য তার যাবার জায়গা হিসেবে, এবং যদি এক্সিকিউটিভের অ্যাক্সেসেস তৈরি হয়, তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। আর রাজনৈতিক দলগুলো সমঝোতা এলে আস্থার সংকট দূর হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শোভাযাত্রায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ, তাই সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। সীমান্তে ভারতের পুশিন নিয়ে সরকারের নীরব ভূমিকার সমালোচনাও করেন রিজভী। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিন করছে। সরকার তো একটা কথা বলেনি। কোথায় খোদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার, ভিন্ন দলমত নিয়ে নতুন দেশ গড়ে তুলতে হবে। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি নীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই। শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা অংশ নেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার বৈঠক ডেকেছে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত হবে। গেল দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। অবরোধ তুলে নিলেও এখনো তারা মোড়ে অবস্থান নিয়ে আছেন। জুলাই যোদ্ধারা টাকার কাছে বিক্রি হয় না জানিয়ে আন্দোলনকারীরা বলেন, শুধু কার্যক্রম নয়, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের উন্নত চিকিৎসা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন আহত জুলাই যোদ্ধারা। রোববার সকাল থেকে এই অবস্থান কর্মসূচি চালান তারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে অবিলম্বে 3 দফা দাবি পূরণ করতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর প্রধান উপদেষ্টার কাছে একটাই চাওয়া, আমাদের আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগ বয়কট, আওয়ামী লীগ বয়কট চাই। আর দ্বিতীয়ত আমাদের চিকিৎসা, আমাদের সুচিকিৎসা, আমাদের চিকিৎসা হচ্ছে না। আমার আহত ভাইরা যে পর্যন্ত নিহত ভাইরা তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ না পাবে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভাই বোনেরা আর্থিক সহযোগিতা না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি দৃষ্টি হারানো নাজমুল হক একটা সহযোগিতা এই রাষ্ট্রের কাছ থেকে নিতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষকে সার্বিক সহযোগিতা করা হোক, পুনর্বাসন করা হোক, চিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের গাজী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তারা আরও জানান, জুলাই যোদ্ধারা কখনো টাকার কাছে বিক্রি হয় না। এরপর 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে শাহবাগে এসে সংহতির আহ্বান জানান তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে তাই বলে চলে গেছে। তাহলে আমাদের যে বলা হয়েছে 3 দফা, জুলাই সনদ দেওয়ার কথা, সুচিকিৎসার কথা, এগুলোর কথা কিন্তু ওরা বলে নাই, আমাদেরকে রেখে চলে গেছে। তাহলে আমাদেরটা আমাদেরই করতে হবে। হাসনাত আব্দুল্লাহ ভাই, আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না, এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে। এরপরে আপনি কি বলতে চান বলবেন। রোববার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি থাকায় অবরোধ কর্মসূচির জন্য আশপাশের সড়কে যানজট দেখা না গেলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাদানকারী যান চলাচলে কোনো বাধা দিচ্ছেন না আন্দোলনকারীরা। অবিলম্বে সেটি প্রকাশের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে সরকার উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানান তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জানান, সরকারের সদিচ্ছা থাকলে আগামী ৩০ কার্য দিবসের মধ্যেই জুলাই সনদ দেয়া সম্ভব। তবে এইসব বিষয়ে সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার পর আরও বিস্তারিত জানাবেন বলেও জানান জামায়াত আমির। আর প্রথম যেটা বলেছেন যে রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। উদরপিণ্ডি বোধর ঘাড়ে চাপিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়ার বৈধতা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আর দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, তাই সরকারের উচিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়া। একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও জানান তিনি। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে
সাইবার স্পেস সহ আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রাথমিক ধাপে আমাদের বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করতে পারিনি। দেখছেন সংবাদ রাত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরিপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে মানা হবে না, আর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে আনন্দ মিছিল করা হবে বলে জানিয়েছেন জুলাই ঐক্য সংগঠন। জুলাই ঘোষণাপত্রে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সংগঠনটি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সিদ্ধান্ত এবং জোটের ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শীর্ষক সংবাদ সম্মেলনের ডাক দেয় জুলাই ঐক্য। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি টিচার্স লাউঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এতে জুলাই স্পিরিট ধারণকারী কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে বিপ্লবী ঘোষণাপত্র প্রদান করা হবে। সারা দেশে জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করব। সরকারের কাছে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নিয়োজিত আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করার দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা। ফেসিবাদের দোসররা রয়েছে, তাদের সরাতে হবে। পরিপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে পরিপত্র মানা হবে না, আর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে আনন্দ মিছিল হবে বলে জানান তারা। যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পরিপত্র নিয়ে একটি আনন্দ যাত্রা করে আমরা ঘরে ফিরে আসতে চাই। এ সময় গেল 16 বছরে আওয়ামী লীগের সব অপকর্ম ও হত্যাকাণ্ডের বিচার দাবি করে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানায় জুলাই ঐক্য। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাপক বৈপরীত্য দেশের বিভিন্ন স্থানের আবহাওয়ায়। একদিকে কিছু জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ, আবার অন্য অঞ্চলে তীব্র কাল বৈশাখীতে বিপর্যস্ত জনজীবন। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নওগাঁ ও ময়মনসিংহে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে নিহত হয়েছেন 12 জন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের প্রকৃতিতে। একদিকে কিছু জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টির দেখা নেই বললেই চলে, আবার অন্য অঞ্চলে তীব্র কালবৈশাখীতে বিপর্যস্ত জনজীবন। এরই মাঝে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 10 জন নিহত হয়েছে। রোববার দুপুর 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের টেকানগর এলাকায় জমিতে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। এই সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিতে যান। তবে স্কুলে পৌঁছাবার আগেই বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের একজন মারা যান। এর মধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় বজ্রপাতে শামসুল হুদা ও উঠানে খেলা করার সময় জাকিয়া বেগম নামে এক শিশু নিহত হয়। এদিকে আখাউড়া উপজেলার রুটিনুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মোহাম্মদ সেলিম মিয়া নামে এক বৃদ্ধ ও একই ইউনিয়নের বনগোজ গ্রামের মোহাম্মদ জমির খান নামের এক যুবক মারা গেছেন। এদিকে কিশোরগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে 3 কৃষক নিহত হয়েছেন। ভৈরব উপজেলার রসুলপুর, শ্রীনগর ও কুলিয়ারচর উপজেলার ৬০০ গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে কালবৈশাখী ঝড় আসতে দেখে মাঠে শুকাতে দেয়া ধানের খড় তুলতে যান ফারুক মিয়া। এই সময় ঝড়ের সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ফারুক মারা যান। অন্যদিকে শ্রীনগর গ্রামের ফয়সাল ও কুলিয়ারচরের কবির মিয়া মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় আলাদা বজ্রপাতে 2 জন ও ময়মনসিংহে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে 2 জন নিহত হয়েছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।